বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাল মামুন চৌধুরী, প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান, গণ রাজনৈতিক জোট গর্জ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি সংক্ষেপে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে ইরান ইসরায়েল চলমান যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেল গ্যাসের দামে অস্থিরতা বেড়েছে। 4 দিনে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম নিট বেড়েছে 6% মতো। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে বাংলাদেশের বাজারে তেলের দামে প্রভাব পড়তে পারে অগাস্ট মাসে। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমদানি নির্ভর বাংলাদেশের জ্বালানি খাত হুমকিতে পড়তে পারে। বাংলাদেশ দুবাই, সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। G2G চুক্তির আওতায় এসব তেলবাহী কার্গো বাংলাদেশের পথে যাত্রার 1 থেকে 2 মাস আগের গড় মূল্য বিবেচিত হয়, তবে পরিশোধিত তেল আমদানি হয় কার্গো লোডের সময়ের আন্তর্জাতিক বাজার দরে। এরপর যে তথ্যটি তা হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতে বাংলাদেশের জন্য অন্যতম উদ্বেগের আরেকটি বিষয় তা হচ্ছে যে ইরানে অবস্থিত বাংলাদেশিদের নিরাপত্তা। কারণ ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের বড় একটি লক্ষ্যবস্তু হচ্ছে তেহরান, এবং সেখানে বাংলাদেশের দূতাবাস রয়েছে। এছাড়া কিছু শিক্ষার্থী, পেশাজীবী বাংলাদেশিও তেহরানে অবস্থান করছেন, এবং এই প্রেক্ষাপটে রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবার সহ প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার, এমনটা জানা গেছে। এবং যদি একটু বলি, ইরানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত, 2 জন কর্মকর্তা, 5 জন কর্মচারী এবং তাদের পরিবার সহ প্রায় 40 জন রয়েছে। রেডিও তেহরানে 8 জন বাংলাদেশি ও তাদের পরিবার সহ রয়েছে 27 জন। তেহরানের শিক্ষার্থী রয়েছেন প্রায় 10 থেকে 12 জন, পেশাজীবী আছেন 10 জন। এছাড়া 28 জন বাংলাদেশির গত 13 জন দেশে ফেরার কথা ছিল, কিন্তু বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়েন। সব মিলে তেহরানের শতাধিক বাংলাদেশি রয়েছেন। ইরানের অন্যান্য জায়গায় প্রায় 600 বাংলাদেশি আছেন, তারা 30 বছর বেশি সময় ধরে সে দেশে বাস করছেন, সেখানে বিয়ে করে তারা স্থায়ী হয়েছেন। এর বাইরে আরও প্রায় 800 বাংলাদেশি 10 বছর বেশি সময় ধরে অবৈধভাবে ইরানে অবস্থান করে বিভিন্ন সেক্টরে চাকরিতে নিয়োজিত আছেন। প্রায় 200-র মতো শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। এছাড়া মানব পাচারের ট্রানজিট দেশ হিসাবে ইরানে সবসময় 300 থেকে 500 বাংলাদেশি অবস্থান করে অন্য দেশে পাচার হওয়ার অপেক্ষায়। সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে বলে যে প্রতিবেদনটি আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে। এরপর যে তথ্যটি তা হচ্ছে মধ্যপ্রাচ্যে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে জর্ডানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এক বিশেষ বিজ্ঞপ্তিতে দূতাবাসী আহ্বান জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জর্ডানের স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় নিরাপত্তা সতর্কতা জারি করতে পারে। সে কারণে বাংলাদেশিদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা ও সতর্কতামূলক বার্তা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ সাইরেন বাজালে তাৎক্ষণিকভাবে কাছাকাছি নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক হটলাইন নাম্বার চালু রাখা হয়েছে। এই ছিল কিছু তথ্য। আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাল মামুন চৌধুরী আপনার কাছেই শুরুতে আসি। আমি একটু তুলে ধরি কয়েকটি বিষয়। ইরানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধ করেছে পাকিস্তান, তবে বাণিজ্য নিষেধাজ্ঞা নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন তেহরানের আকাশ বর্তমানে ইসরায়েলের বিমান বাহিনীর নিয়ন্ত্রণে। জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী সাউথ চায়না সি থেকে মিডল ইস্টের দিকে যাচ্ছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার। রাশিয়া, চায়নাও একরকম ইরানের পক্ষেই কথা বলছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, ইরান ইসরায়েলের হামলার মধ্যে দিয়ে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, এমনটা মন্তব্য করেছেন একজন রুশ জেনারেল। সব মিলিয়ে পরিস্থিতি কতটা জটিল, সৈয়দ আব্দুল্লাল মামুন চৌধুরী? ধন্যবাদ। তো আপনার মাধ্যমে যারা TVN24 শুনছেন সকলকে ধন্যবাদ। আমরা বেশ কিছুদিন যাবত পুরো পৃথিবী যে রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক যে ক্ষেত্র বেশ উত্তপ্ত হয়ে আছে। আমরা লক্ষ্য করলাম ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এরপর আমরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন টানাপোড়েন লক্ষ্য করলাম, মাঝখানে আবার ঘটে গেল ভারত পাকিস্তানের খন্ড যুদ্ধ। এখন ইসরায়েল কর্তৃক গত 12ই জুন যে তেহরান মানে ইরান আক্রমণ হয়েছে, সবকিছু মিলিয়ে যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে বিশ্ব এই মুহূর্তে সবথেকে কঠিন একটা বাস্তবতা মোকাবেলা করছে। দেখুন, এর আগে একটা টকশোতে আমি আপনাদের যেটা বলেছিলাম
যে বর্তমানে পৃথিবীতে যে মানে বৈশ্বিক রাজনীতির যে ধরন, তাতে দুটো দিক আছে। একটা হচ্ছে পাশ্চাত্যের যে বিশ্লেষকরা যে কথাটা বলেছেন তার সাথে যেমন প্রতীচ্যের বিশ্লেষকরাও অনেকটা একমত, সেটি হচ্ছে যে এই মুহূর্তে পুরো পৃথিবীতে একটা কালচারাল কনফ্লিক্ট চলছে, যেটাকে বলে সিভিলাইজেশনাল কনফ্লিক্ট। এইটা একটা দিক যেটা সবসময় আমাদের চোখের সামনে প্রতিভাত পায় না। আমরা সাধারণত কোনো যুদ্ধ লাগলে ক্ষেত্রগুলো বুঝি। এখন আপনি দেখেন যে গ্লোবাল যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সেই স্ট্রাকচারের মেইন জায়গায় গ্লোবাল গভর্নেন্সের দায়িত্বে আছে জাতিসংঘ, এবং সুপার পাওয়ার গুলো এই গ্লোবাল গভর্নেন্সটা পরিচালনা করে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার মাধ্যমে। ইতিমধ্যেই আপনারা খেয়াল করেছেন যে এই জাতিসংঘ তার কার্যকারিতা অনেকটা হারিয়েছে। এখন জাতিসংঘের দায়িত্ব হচ্ছে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা এবং বিশ্বকে বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ থেকে বিরত রাখার একটা মেডিয়েটর প্রতিষ্ঠান হিসেবে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন জাতিসংঘ কিন্তু তার কার্যকারিতা হারিয়েছে, এবং বিশ্বের যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাতে মনে হচ্ছে যে এতদিন যে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে ইউরোপ এবং আমেরিকা, সেই নিয়ন্ত্রণটা এশিয়ার দিকে ধাবিত হচ্ছে। এখন ইউরোপ এবং আমেরিকা কিন্তু তাদের যে নেতৃত্বের জায়গাটা সেটা কিন্তু এশিয়ার কাছে ছাড়বে না, অথবা ইউরেশিয়ার কাছে ছাড়বে না। এখন তাহলে এশিয়ার নেতৃত্ব বলতে কাকে বোঝাচ্ছে? মনে করা হচ্ছে যে আইআরসি সেই নেতৃত্ব নিতে যাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া, রাশিয়া, চায়না, এবং তাদের সাথে কিন্তু এই ইরান একটা শক্তি। তো ইরান, রাশিয়া, চায়না এবং ভারত, এদেরকে মনে করা হয় যে এই যে গ্লোবাল গভর্নেন্সের একটা চ্যালেঞ্জিং ফোর্স। এটা মানে এটা তো পাশ্চাত্য হতে দিবে না। সেই হতে না দেওয়ার জন্য তারা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে চায়, এবং তারই অংশ হিসেবে তারা কিন্তু ইরানকে যে কোনো মূল্যে একটা পারমাণবিক রাষ্ট্রে পরিণত হওয়া থেকে তারা বিরত করতে চায়। আপনারা দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু পারমাণবিক বিষয়গুলো নিয়ে ইরানের আলোচনা চলছিল, এবং আলোচনার কিন্তু যথেষ্ট অগ্রগতি বা স্থিতাবস্থার মধ্যেই ছিল। হঠাৎ করে কিন্তু কোন রকম মানে সিদ্ধান্ত ছাড়াই আক্রমণটা শুরু হলো। তার মানে যে তথ্যগুলো আমাদের বাস্তবে আমাদের হাতে আসেনি, সেটা হয়তো এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের যে গ্লোবাল গভর্নেন্সের বর্তমানে নেতৃত্বে যারা আছে তারা হয়তো মনে করছেন যে তাদের হাত থেকে বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রণ হয়তো হাতছাড়া হয়ে যাচ্ছে, যে কোনো মূল্যে এই নিয়ন্ত্রণটা আবার ফিরে পেতে হবে। এই নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একটা উপায় হলো বিশ্বব্যাপী যুদ্ধ লাগিয়ে দেয়া। তার যুদ্ধ লাগিয়ে দিলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে যে বলয়টা, তাদের যে অস্ত্র, অর্থ, সম্পদ এবং কানেক্টিভিটি এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সেটার সাথে উদীয়মান যে চ্যালেঞ্জিং শক্তি যেটাকে আমরা বলছি যে ইরান, রাশিয়া, তারা কিন্তু এখনো সাম্যাবস্থায় আসে না, তারা কিন্তু উকি দিচ্ছে। কাজে যে কোনো একটা যুদ্ধ বা বিশ্বের যদি বিপর্যস্ত অবস্থা হয়, তাহলে এই যে চ্যালেঞ্জিং শক্তিগুলোর উত্থানের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। কাজে এই চ্যালেঞ্জিং শক্তিকে উত্থানের রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য বিশ্বব্যাপী একটা বিপর্যয় সৃষ্টি করার অংশ হিসেবে কিন্তু এই ইরানকে আক্রমণ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হবে কিনা। আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরুর আগের যে গ্লোবাল পলিটিক্স সেটা যদি দেখি, তখন কিন্তু একটা অ্যালায়েন্স পলিটিক্স হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের আগেও আপনারা দেখবেন যে মিত্রপক্ষ বা অক্ষশক্তি এরকম একটা অ্যালায়েন্স ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও কিন্তু সেই ধরনের একটা অ্যালাইন্ড ফোর্স ছিল। এবং প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন একটা ঘটনাকে কেন্দ্র করে হয়, পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তার সাথে যুক্ত হয়। আপনি যদি সেই ধারাবাহিকতা দেখেন, তাহলে এখন পর্যন্ত পৃথিবীতে অ্যালায়েন্স সিস্টেমটা অতটা শক্তিশালী হয়ে ওঠেনি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধে যাওয়ার এখনো আলটিমেট ঝুঁকি মানে তৈরি হয়নি, বাট একটা প্রবণতা তৈরি হয়েছে। এটা নির্ভর করবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি কিন্তু এই 4 দিনের যুদ্ধে তার বক্তব্য 4বার চেঞ্জ করেছেন। প্রথমে বলেছেন যে এটা আমি জানলেও এটার সাথে আমি জড়িত না, দ্বিতীয়বার বলেছেন যে এটাতে আমার কিছু করণীয় নেই, তারপরে তিনি আবার বলেছেন যে এই আক্রমণটা চমৎকার, এবং পরবর্তীতে এখন বলছেন যে তার এই ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়িত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সরাসরি জড়িত হয়, তখন এই যে চ্যালেঞ্জিং শক্তি রাশিয়া, তারপর চীন,
এরা কিন্তু বুঝে নিবে যে ইরানকে যদি পরাজিত করে পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে নিতে পারে ইসরায়েল, তাহলে তাদের উত্থানের যে রাস্তা সেটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে, অন্তত কয়েক শতকের জন্য বন্ধ হয়ে যাবে। তো এই রাস্তাটা কিন্তু তারা বন্ধ করতে পারে না। এই ঝুঁকি থেকে মনে হয় যে তারা যদি পাল্টা চ্যালেঞ্জ করে, যেমন রাশিয়া ইতিমধ্যে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে, চায়না পাশে থাকার ঘোষণা দিয়েছে, এইটা যদি শুধুমাত্র বক্তব্য না হয়ে বাস্তবতা হয়, তাহলে অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সমূহ সম্ভাবনা আমরা দেখতে জি, পাচ্ছি। ডক্টর সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবার নিশ্চয়ই। সৈয়দ বিটু, আপনার কাছে আসি। আমরা যদি দেখি যে দেশ দুটির যে সশস্ত্র হামলা, এর মধ্যে এরই মধ্যে বৈশ্বিক তেলের দাম বেড়েছে 7% বেশি, এবং ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয় এমন একটি আশঙ্কা দেখা যাচ্ছে, তাহলে বাংলাদেশের কথায় আসছি, বাংলাদেশের জ্বালানি তেল আমদানি খাতে বড় ধরনের নেতিবাচক পড়ার যে আশঙ্কা, এমনটা ধারণা করছে শিপিং কোম্পানিগুলো, এবং এর ফলে চাপটা পড়বে একদম সরাসরি সাধারণ ভোক্তার পকেটে, ব্যাপারে কোনো সন্দেহ নাই, তা তো পড়বেই। এবং তেল সংকটের পাশাপাশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল এলএনজি সংকটের কারণে দেশীয় বাজারে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। লোডশেডিংয়ের কারণে কলকারখানা উৎপাদন ব্যাহত হওয়া, তেল নির্ভর প্রতিষ্ঠানে খরচ বাড়া, এই ধরনের নানান আশঙ্কা রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে 4 দিন হয়েছে, যদি আমরা এই 4 দিনের সংঘর্ষও ধরি, যদি এটি আরও দীর্ঘায়িত হয়, এই বিষয়গুলো নিয়ে কতটা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার? দেখতে পাচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়, পররাষ্ট্র, স্বরাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য শিল্প মন্ত্রণালয়, তারা কতটা কাজ করছে, অথবা উপদেষ্টা অথবা সচিব পর্যায়ে, অথবা তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু শুনতে পাচ্ছি কিনা, যে কি ভাবছে সরকার, কিভাবে ব্যালেন্স করবে, কিভাবে ম্যানেজ করবে এই বিষয়গুলো? সৈয়দ লিটু। অসংখ্য ধন্যবাদ নাসর ভাই আপনাকে, সেই সঙ্গে শুভেচ্ছা সহ আলোচক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মামুন স্যারকে। দেখেন, আমি যদি এই বিশ্লেষণে বরং আমি না গিয়ে যে কিভাবে এর প্রতিক্রিয়াটা কি হবে এবং বিশ্বব্যাপী যে দাম বাড়বে, এগুলো অনিবার্য কিছু পরিণতি আছে, সেগুলোতে আমি না গিয়ে একটু অন্য কথা বলি, এভাবে বলি যে দেখেন, আহ, যেহেতু হরমুজ প্রণালী দিয়ে বা তেল 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 সব জায়গায় ইয়ে হয়, সরবরাহ হয়, সেহেতু এখানে একটু যেহেতু উত্তেজনা, সেহেতু তেলের দাম বাড়তে পারে বিশ্ববাজারে, এগুলো সব ঠিকই আছে। কিন্তু মূল কথাটা হলো, বাংলাদেশে এই মুহূর্তে কোনো পরিস্থিতিতেই, মানে বিশ্ববাজারকে বিশ্ববাজার পরিস্থিতি বা বিবেচনায় নিয়ে হোক, আমাদের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে হোক, কোনো বিবেচনাতেই তেলের দাম বাড়তে দেওয়া যাবে না। সেটাতে যদি আমাদের অতিরিক্ত পরিমাণে ভর্তুকিও দিতে হয়, যদি আমাদের অন্য কোনো দিক থেকে মানে সাশ্রয়ী হয়ে সরকারি ব্যয় কমিয়ে অথবা অন্য কোনো যে কোনো ভাবেই হোক, এই তেলের মূল্য বৃদ্ধি ঠেকাতে হবে। এটাই হলো প্রথম কথা। ঠেকাতে হবে মানে কি, সরকার কোনো অবস্থাতেই যেন এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত না নেয়। এই অন্তত এই মানে এই পরিস্থিতিতে, রাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে, যেখানে আমাদের কোনো মানে অর্থ সহায়তা বিদেশ থেকে আসেনি, যেখানে আমাদের অর্থনৈতিক অবস্থা বিগত সরকারের আমল থেকেই খারাপ ছিল বলে আমাদের ইম্পোর্ট বন্ধ আছে, আমাদের ব্যাংকগুলো টাকা দিতে পারছে না, ব্যাংকগুলো তাহলে সংকটে ভুগছে, নানা রকম অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে এখন যদি কোনো রকমে সরকার মানে তাল মিলিয়ে, অথবা বিশ্ব ব্যাংকের যে দীর্ঘ সময়ের একটা মানে চাপ আমাদের মধ্যে আছে যে মানে ভর্তুকি সমন্বয় করতে হবে, অথবা তেলের দাম সহ বিভিন্ন পণ্যের দাম, বিভিন্ন এই ধরনের দ্রব্য যেগুলো আমদানি দ্রব্য, যেখানে সরকার ভর্তুকি দেয় সেখানে দাম সমন্বয় করতে হবে, এ ধরনের সমস্ত পরিস্থিতিকে যে কোনো পরিস্থিতিতে এড়িয়ে গিয়ে তেলের দাম একই রকম রাখতে হবে। দেখেন, এখানে তেলে এটার পক্ষে আরো একটা কথা আছে, সেটা হলো যে মাঝখানে কিন্তু আপনি জানেন যে বিশ্ববাজারে তেলের দাম মানে কমেছিল, সেটা আপনার এই 22-23 সালের সময়ের দিক থেকে, যখন আমরা মানে সরকারকে, তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার ছিল, আমরা সেই সরকারকে সারা দেশবাসী তখন যা বলেছিল বা অনুরোধ করেছিল তেলের দাম কমানোর জন্য, যেহেতু বিশ্ববাজারে তখন কমেছিল, সরকার তখন কমায়নি। সরকার তখন সেই আয়টাকে রাজস্বের অন্যান্য খাতে ব্যয় করার জন্য চেষ্টা করেছে। তারপরে 1 পয়সা, 5 পয়সা, 1 টাকা, 2 টাকা এরকম করে কিন্তু কমেছে। কোনো বড় রকমের তেলের মূল্য কিন্তু বিশ্ববাজারে কমে যাওয়ার পর থেকেও কমেনি। তো এখন যেহেতু বাড়ছে বা বাড়বে, এটা ঠিক আছে, কিন্তু এই পরিস্থিতিতেও সরকার যদি মানে তাল মিলিয়ে এই তেলের দাম না বাড়ায়, তাহলে বিশেষ কোনো চাপ সরকারের উপরে পড়বে না, এটা আমি বিশ্বাস করি।
এক হচ্ছে আমি বিশ্বাস করি সরকারের উপর বিশেষ চাপ পড়বে না, কারণ যেহেতু গত সময়ে যখন তেলের মূল্য কমেছে তখন সরকার কমায়নি। আর দুই হচ্ছে যদি চাপ পড়েও তবুও বর্তমান অর্থনৈতিক অবস্থায়, বিশেষ করে আমাদের আন্তর্জাতিক ব্যবসায়ের এই ধসের সময়ে আমাদের বিশ্ব মানে কি বলে আন্তর্জাতিক কোনো সাহায্য সহযোগিতা অথবা লোন, এই কোন রকম সব ধরনের নেতিবাচক পরিস্থিতিতে, বিনিয়োগ পরিস্থিতি, সব ধরনের নেতিবাচক পরিস্থিতিতে সরকার কোন রকমে যদি অন্যদের সঙ্গে তাল মিলিয়ে এই তেলের মূল্য সমন্বয়ের নামে হোক বা বৃদ্ধি করে ফেলে কোনো কারণে, তাহলে তার যে নেতিবাচক পরিস্থিতি সারা দেশে হবে সেটা হবে ভয়াবহ। সরকার কোনোভাবেই যেন, ইভেন যদি মানে আপনার সেই বিশ্ব ব্যাংক বলেন, IMF বলেন, এই কারো কোনো মানে তদবির, কারো কোনো নির্দেশনা অথবা সরকারের মানে কোন রকম কোন চিন্তা থেকেই এই যে চিন্তাটা যেন সরকার না করে তেল দাম বৃদ্ধি করার, সেই কথাটা আমি প্রথমে বলবো। দেখেন সরকারগুলো বাংলাদেশের মানে সরকার বিশেষত বর্তমান সরকারটি চলে হচ্ছে মানে একেবারেই মানে কি বলবো এটাকে সাদা মানে খুব স্ত্রী ভাবে বলতে গেলে বলতে হয় যে ফেসবুকের উপরে মানে দেশটা চলছে। এখানে কোনো বিবেচনা, এখানে কোনো বোদ্ধাদের মানে কি বলে মানে সহযোগিতা এগুলো নেওয়া হচ্ছে না। যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা নিয়েই সরকার কাজ করতে লেগে যাচ্ছে। তো হয়তো এই ধরনের সমালোচনা বিভিন্ন রকম হবে, কেউ হয়তো এটার পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে, বিভিন্ন রকম বোদ্ধারা বিভিন্ন রকম কথা বলবেন, কিন্তু সরকারকে কিন্তু সার্বিক পরিস্থিতি বুঝতে হবে। এই অবস্থায় সরকার কোনোভাবেই তেলের মূল্য বৃদ্ধি করতে পারবে না, কারণ তেলের মূল্য বৃদ্ধি করলে আমাদের মানে এই যে আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে পাশাপাশি আমাদের যে পরিবহন যে অস্থিরতা, একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে আশফাক ভাই, যে আমাদের কিন্তু এখন মানে কোন রকম প্রশাসনিক নিয়ন্ত্রণ কিন্তু দেশের উপরে নাই। এটা আপনি মানে বলেন বা প্রকাশ্যে বলেন কি না বলেন, কথা কিন্তু সত্যি। প্রশাসন চালাচ্ছে কিন্তু সামরিক বাহিনী, তাদের কিন্তু তাদের ভয় বা তাদের প্রতি একদম শ্রদ্ধা থেকে মানুষ কিছুটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু সিভিল যে প্রশাসন তাদের কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। এই অবস্থায় যদি পরিবহন খাতে কোন রকম নৈরাজ্য তৈরি হয়, সরকার সেটা সামাল দিতে পারবে না। এই পরিস্থিতিতে সাধারণ মানে ভোক্তা শ্রেণীর উপরে যে বাণিজ্যিক প্রভাব পড়ে, অর্থাৎ বাজারের যে প্রভাব পড়ে, সেই বাজার সিন্ডিকেট বলেন অথবা বাজার নিয়ন্ত্রণকারী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বলেন অথবা অসাধু ব্যবসায়ী বলেন অথবা বিগত সরকারের যারা এই সরকারের কে বিপদে ফেলতে চান তাদের কথা বলেন, যেভাবে অথবা এই বর্তমান সরকারের অদক্ষ উপদেষ্টা পরিষদ অথবা এই সরকার ছোট সরকার, সেই হিসাবে যেভাবেই বলেন না কেন, এই মানে এরা কিন্তু এক ধরনের মানে বাজার নিয়ন্ত্রণের যে মানে অস্থিরতা তৈরি হবে, সেই পরিবহন শ্রমিক বা সেই পরিবহনদের যে নৈরাজ্য, বাজার সিন্ডিকেটের নৈরাজ্য, এটা শুরু হলে প্রশাসনের এই সক্ষমতা নাই যে তাদেরকে নিয়ন্ত্রণ করে জনগণকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করবে। কোনোভাবেই কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং সরকার যেন কোনোভাবে মানে কোথাও এই আমাদের এই প্রশাসনে, বাজারে বা আমাদের এই পরিবহনে কোথাও যেন একটু ঝাঁকি না লাগে, এইটা কিন্তু সরকারকে খুব খেয়াল রাখতে হবে। কারণ কোথাও একটু ঝাঁকি লাগলে সরকার কিন্তু মানে সামর্থ্যবান না যে সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য। সুতরাং সরকারকে চেষ্টা করতে হবে যেভাবেই হোক পরিস্থিতি খুবই মানে স্টেবল রাখতে, যাতে করে কোথাও কোনো মানে ধাক্কা না লাগে। ধাক্কা লাগলেই সরকার আর সামাল দিতে পারবে না। সরকারকে ওই যে কে কি বললো, ওই যে কিছু বোদ্ধা এসে বললো যে আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে, আমাদের বাড়াতে হবে, আমাদের তাল মেলাতে হবে, IMF আমাদেরকে চাপ দিবে, এগুলো কোনো কথাই শোনা যাবে না। আমাদের এই সময়ে ভর্তুকি বাড়িয়ে হলেও আমাদের অন্য কোনো খাতে ব্যয় কমিয়ে হলো, যেমন সরকারি ব্যয় অনেক বেশি, এই যে মানে আমাদের ব্যক্তি ছোট সফরে গিয়েও আমাদের প্রধান উপদেষ্টা সাহেব মানে কয়েক কোটি টাকা খরচ করে এসছেন, এগুলো বন্ধ করতে হবে। তারপরে আমাদের মানে সচিব পর্যায়ে আমাদের সরকারি কর্মকর্তাদের যে অতি ব্যয় বাহুল্য আমাদের যে সরকারি ব্যয়, এগুলো কমাতে হবে যে কোনো ভাবেই হোক। এটার মানে ইম্প্যাক্ট যেন অন্য কোনো খাতে গিয়ে পড়ে, অন্য কোনো খাত থেকে সাশ্রয় করা হয়, কিন্তু কোনোভাবে যেন তেলের মূল্য বৃদ্ধি না করা হয়। আর সেই সঙ্গে ছোট করে একটু বলতে চাই যে এই পরিস্থিতিতে সরকার যেন একটি বিশেষজ্ঞ টিম, আন্তর্জাতিক বোদ্ধা যারা আছেন, সেখানে শুধু সরকারের পক্ষের অথবা বিপক্ষের এরকম যেন বিবেচনা না করে শুধুমাত্র বুদ্ধিভিত্তিক বিবেচনায় নিয়ে আমাদের এই যে একজন আজকে যিনি আছেন ইনি আমাদের শিক্ষক, ইনি আন্তর্জাতিক বোদ্ধা, এরকম সবাইকে এই ধরনের যারা যারা আছেন তাদেরকে সবাই নিয়ে মানে কোন রকম দলীয় বা
মানে অন্য কোনো বিবেচনায় না, একেবারে মানে এই প্রসঙ্গে যারা জানেন, ভালো বুঝেন, তাদেরকে এখনই একটা কমিটি করে দেওয়া দরকার। মানে এটা ফেসবুকে অনেক আলোচনা হবে, সমালোচনা হবে, গরম হবে, তারপরে না, এখনই এখনই জি। একটি মানে অগ্রিম ব্যবস্থা হিসাবে এ ধরনের একটি 50 জনের একটি, বা 50 জন বা আরো বেশি, আমার মনে হয় যত বড় হবে তত ভালো হবে, একটু বড় টিম করে এখনই সরকারকে রিজার্ভ রাখতে হবে সেই টিমকে, সার্বক্ষণিক বুদ্ধি দেওয়ার জন্য যে কোথায় যাচ্ছে পরিস্থিতি, কি হতে যাচ্ছে। দেখেন যে স্যার কিন্তু বললেন যে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বাধার সংখ্যা সংখ্যা নেই, আবার থাকতেও তো পারে। যদি থাকে তাহলে প্রতিটা মানে মোড়ে মোড়ে কি হতে পারে, এইটা যেন আগাম তথ্য সরকারের কাছে থাকে। এই জন্য একটি বিশেষজ্ঞ টিম জি, সৈয়দ এখনই লিটু। করে নেওয়া, এবং সেই অনুযায়ী সরকারকে প্রতিটি পদক্ষেপ নেওয়া। কোন রকম হুমজিকাল বা তার এই মানে কি বলে কিছু অসুস্থ বা কিছু সুস্থ, অথবা কিছু মানে মানে কি বলবো মানে বিশেষ জ্ঞানী এইসব উপদেষ্টাদের উপর নির্ভর না করে যে বিশেষজ্ঞ টিম করে এখনই সরকারকে জি, সেই মতে সৈয়দ লিটু, আমি একটি ধাবিত করা। বিরতি নিতে হবে আমাকে, একটি বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি বিরতির পর একটু ডক্টর আব্দুল্লাহ মামুন চৌধুরী আপনার কাছে আসতে চাই। যে বিষয়গুলোর কথা বলছিলেন সৈয়দ লিটু একই বিষয়, কিন্তু আমি একটু স্পেসিফিকলি কয়েকটি পয়েন্ট একটু তুলে ধরি আপনার কাছে, আমাদের যেহেতু সময় সীমিত। জ্বালানি তেলের দাম বাড়লে সব খাতে প্রভাব পড়বে, সহজ বিষয়। দ্বিতীয়ত, বৈদেশিক যে শ্রমবাজার সেখানেও প্রভাব পড়বে, মিডল ইস্টে স্পেশালি। হরমুজ প্রণালীর কথা বলছিলাম, যদি এটি বন্ধ হয় সেক্ষেত্রে বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়বে গেল। আরেকটি বিষয় হচ্ছে, মিডল ইস্টে একটি মোটামুটি একটি তৈরি পোশাকের বাজার রয়েছে বাংলাদেশের, 600-650 মিলিয়ন ডলারের, হয়তো আরও কিছু কম বেশি। এইখানে একটি বড় প্রভাব পড়বে। এখন মানে ইতিমধ্যে বাংলাদেশের যে পরিমাণ অর্থনৈতিক বাণিজ্যিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে আমি সেগুলোর তুলে ধরবো না, ট্রাম্পের শুল্ক আরোপ থেকে শুরু করে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক জটিলতা, সব কিছু মিলিয়ে নতুন করে যে অর্থনৈতিক বাণিজ্যিক এই যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কতটা প্রস্তুত আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। আপনি সত্য কথা বলেছেন। দেখুন, তেলের মূল্য বৃদ্ধি পায় গাণিতিক হারে, এটা প্রভাবটা পড়ে কিন্তু জ্যামিতিক হারে, এটা আমরা জানি। এই জন্য আপনারা জানেন যে অ্যারাথমেটিক্যাল ডেভেলপমেন্ট এবং জিওমেট্রিক্যাল ডেভেলপমেন্টের ফারাকটা, তো সেই হিসেবে তেলের মূল্য বৃদ্ধি করা যাবে কি যাবে না সেটা ভাবতে হবে। কারণ বাংলাদেশের সক্ষমতা আছে যে বাংলাদেশ যে অপরিশোধিত ক্রুড অয়েল, এটা মোটামুটি 30 থেকে 40 দিনের মতো রিজার্ভ রাখতে পারে। তো উচিত ছিল এই রিজার্ভার ক্ষমতাটা বাড়ানো। বিশেষ করে যখন ইউক্রেন যুদ্ধের সময় ভারত যে কৌশলটা নিয়েছিল যে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল নিয়ে কম দামে তাকে পরিশোধন করে তার চাহিদাটা মেটানো, ওই সুযোগটাও কিন্তু আমরা নিতে পারতাম। কিন্তু এগুলোর জন্য যে একটা রাষ্ট্রের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো বাংলাদেশে নেই, যার জন্য আমরা এই এই সমস্যাগুলোতে পড়ে যাই। এখন প্রশ্ন হচ্ছে যে ইরানের সাথে এই যে ইসরায়েল আক্রমণের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে, এইটা আমি জানি না যে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক চ্যানেল কতটুকু প্রস্তুত ছিল। আমরা প্রায়ই খেয়াল করি যে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক জোনে ফেইলিওর, 2017 সনে দেখেন যে মিয়ানমার থেকে যে বিরাট একটা ইনফ্লাক্স হবে রোহিঙ্গাদের, এটা আমার মনে হয় যে তখনকার গোয়েন্দা রিপোর্ট বা কূটনৈতিক ভাবে তারা প্রস্তুত ছিল যেটা কিভাবে প্রতিরোধ করা যায়। এই মুহূর্তে যে ইরানে আক্রমণ হয়েছে, এটা যদি বর্তমান সরকারের ডিপ্লোম্যাটিক চ্যানেল যারা নিয়ন্ত্রণ করেন তাদের যদি হোমওয়ার্কের মধ্যে থেকে থাকে, তাহলে হয়তো বা তারা কিছুটা প্রস্তুতি হয়তো ভিতরে নিয়ে রেখেছেন, এটা আমরা আশা করতে পারি। কিন্তু আমরা কিন্তু সেই ধরনের কোনো সিমটম দেখতে পাইনি। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই আক্রমণের পর বাংলাদেশ দূতাবাস থেকে কিন্তু ওই বিভিন্ন রকম নির্দেশনা জারি করা হয়েছে নিরাপত্তার কৌশল হিসেবে। সেক্ষেত্রেও আমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এ ধরনের যে একটা আক্রমণ হতে পারে, হলে কি করা যেতে পারে সেই ব্যাপারে প্রস্তুতি নেই। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে সরকারটা আছে এখন তাকে নিয়ে খুব বেশি মন্তব্য করাও মুশকিল। কারণ হলো যে একটা রেগুলার এবং নির্বাচিত সরকার থাকলে তাকে যেভাবে আমরা
বিভিন্ন ভাবে প্রশ্নবাণে জর্জরিত করতে পারি বা জবাবদিহিতার মধ্যে আনতে পারি, এই সরকারকে আমরা সেই ধরনের জবাবদিহিতার দাবি করতে পারি না আসলে। কারণ তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন যে তারা অনভিজ্ঞ, তারা এখানে আসতে চান নাই, একটা পরিস্থিতির সাপেক্ষে তাদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছে, সুতরাং তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। এটা হচ্ছে তাদের একটা সরল স্বীকারোক্তি। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, এই সরল স্বীকারোক্তিটা আমরা মেনে নিলাম, কিন্তু আমার রাষ্ট্র বা জনগণকে তো বাঁচাতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? তার একটা সলিউশন যেমন আমাদের পূর্ববর্তী আমার সহবক্তা যেটা বলেছেন, যে বর্তমান সরকারের উচিত হবে যে দেখেন, একটা রাষ্ট্র কিন্তু যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, তাইলে বিশেষজ্ঞ ফিল্ডের লোকজনের সাথে পরামর্শ করতে হবে। এখন আমাদের দেশে এই সংস্কৃতিটা গড়ে ওঠে। আমাদের দেশে ব্যাপারটা হয়েছে, যখন যে সরকারে থাকে তার কাছের লোকের পরামর্শ নেয়। সেই কাছের লোকটা কি ওই পার্টিকুলার পরামর্শ দেওয়ার জন্য তার গবেষণা আছে কিনা, বিশেষজ্ঞ স্কিল আছে কিনা, এটার চাইতে মূল্যায়ন করা হয় যে আমার প্রতি সে কতটুকু অনুগত বা এইভাবে। আমি মনে করি যে বর্তমান সরকারের সামনে এখন একটা খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, যে বিশ্বের রাজনীতি কোন দিকে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু এক সেন্সে বলা যায় যে বন্ধুহীন হয়ে আছে। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো নেই। ইসরায়েল কিন্তু ইতিমধ্যেই বলেছে যে আমরা ইরানকে আক্রমণ করলাম, পরবর্তীতে পাকিস্তান তাদের ছিলে বাচ্চা আছে। তো সুতরাং মুসলিম কান্ট্রি গুলো থেকে কিন্তু বাংলাদেশের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা খুব কম। আর পুরো পৃথিবীতে এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জার হিসেবে চায়না এবং রাশিয়া দাঁড়িয়ে গেছে, যে বাংলাদেশ বিপদে পড়লে চায়না বা রাশিয়া আমাদেরকে খুব একটা এই মুহূর্তে সাহায্য করতে পারবে না। কারণ হলো যে তারা তো তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার পর সারপ্লাস হিসেবে আমাদেরকে সাহায্য করবে। তো সেই হিসেবে আমাদের সব থেকে প্রথম যেটা দরকার, কৃচ্ছ্রতা সাধন। অবশ্যই সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে হবে যে বিশ্বে কি ঘটতে যাচ্ছে এবং আমরা কতটুকু মোকাবেলা করে কি করতে পারি। এর জন্য দরকার অবশ্যই, আমার সহবক্তার সাথে আমি একমত, যে তাদের একটা বিশেষজ্ঞ কনসোর্টিয়াম করা দরকার, দেশজ। অবশ্যই এটা আন্তর্জাতিক পর্যায়ে, যাদের বাংলাদেশের নাগরিকত্ব আছে, যারা বাংলাদেশেই সবসময় থাকে, বাংলাদেশকে নিয়ে ভাবে, যাদের বিভিন্ন দেশে পাসপোর্ট আছে, বিভিন্ন দেশে ব্যাংক ব্যালেন্স আছে, তাদের বিশেষজ্ঞ ধরনের মতামত আমার মনে হয় না এখানে কার্যকর হবে। কারণ মানুষ তার ব্যক্তি জীবনের যে কর্মকাণ্ড, তার একটা প্রভাব কিন্তু তার ডিসিশন মেকিং এর মধ্যে পড়ে। তো আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই, যে এই মুহূর্তে আমাদের উপদেষ্টা মন্ডলীকে যদি বলেন যে পরামর্শ কি হতে পারে, রাষ্ট্রকে যদি চিন্তাতে হয়, আমাদের সামনে কিন্তু ভয়াবহ বিপদ। কারণ আপনি দেখেন যে আমাদের কিন্তু রেমিটেন্সের একটা বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। এখন এই যুদ্ধের কারণে কিন্তু আপনারা ওখানে রেমিটেন্স পাবেন না, বা সেটা বন্ধ হয়ে যেতে পারে। এমনিতে আমাদের রিজার্ভ সংকট আছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের যোগাযোগ ভালো নেই। আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্র যার যার দেশীয় সমস্যা নিয়ে ব্যস্ত। এই জন্য আমাদের এই রেমিটেন্স প্রবাহ কিভাবে অব্যাহত রাখা যায়, তার একটা চ্যানেল আমাদের করতে হবে। পাশাপাশি আমাদের এই মুহূর্তে দরকার যে বিকল্প জ্বালানি সংগ্রহ ব্যবস্থাটা খুঁজে বের করা। মধ্যপ্রাচ্য থেকে আমাদের এখানে দেখেন হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানির প্রায় 1/5 ওখানে চলাচল করে। এখন ওইটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওখান থেকে যে সংগ্রহটা আমাদের আসে, আমদানিটা আসে, সেটা তো আমাদের দাম বাড়বে। তাইলে আমাদের কি করতে হবে, যে আমরা ওই বর্ধিত মূল্যের জ্বালানি আমদানি যেন করতে না হয়। তাহলে আমাদের বিবেচনা করতে হবে যে কোন রাষ্ট্রগুলোর কাছ থেকে আমরা সস্তায় পেতে পারি। পাশাপাশি যেহেতু আমাদের প্রায় 1-1.5 মাসের জ্বালানি মজুত থাকে, কাজে এই মুহূর্তেই আমরা জ্বালানি আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে জ্বালানি মূল্য বৃদ্ধি না করে অন্তত আগস্ট পর্যন্ত বা সেপ্টেম্বর পর্যন্ত আমরা ওয়েট করতে পারি। কারণ আমরা যে যে কথাটা আমার আগের বক্তা বললেন তার সাথে আমি একমত। এই মুহূর্তে বাংলাদেশে যেহেতু প্রশাসনের সেই অর্থে শৃঙ্খলা নাই, বাজার সিন্ডিকেটের উপরে এবং বিভিন্ন জায়গায়, এটা সরকারের ছোট একটা পদক্ষেপ কিন্তু এই গোষ্ঠীগুলো সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে, যার আলটিমেট প্রভাব পড়বে প্রান্তিক জনগোষ্ঠীর উপর। ফলে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর উপর চাপ পড়লে কিন্তু ছিনতাই, রাহাজানি, খুন, মারামারি এগুলো কিন্তু বেড়ে যাবে। কারণ এমনিতে ব্যবসা বাণিজ্যের অবস্থা এমন খারাপ যে মানুষের পারচেজিং ক্যাপাসিটি কমে গেছে, ক্রয় ক্ষমতা কমে গেছে। তো সেই জন্য আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে এখন ব্যাপক জোর দিতে হবে, এবং আন্তর্জাতিক পরিস্থিতি ক্ষণে ক্ষণে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটাকে মাথায় রেখে আমাদের ফরেন পলিসি মনে হয়
বর্তমান সরকারের যে ফরেন পলিসি যেটা আমরা এই 1 বছরে দেখলাম, সেটা হয়তো এখন রিশফল করার সময় এসেছে। আমার মনে হয় যে সেই ফরেন পলিসি যদি আমরা একটু আমাদের স্টেট ইন্টারেস্টের সাপেক্ষে রিশফল না করি, তাহলে বাংলাদেশের ফরেন পলিসির যে কোর্স এখন চলছে, তাতে বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্কের যে অবস্থা, তাতে একটা বড় ধরনের বৈশ্বিক বিপর্যয় ঘটে গেলে আমরা কিন্তু একঘরে হয়ে পড়বো, বা আমাদের এই সুযোগটা পাবো না। যেটা কিন্তু আমরা দেখেছিলাম যে 1974 সনে বাংলাদেশে কিন্তু একটা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল, এবং এই কৃত্রিম দুর্ভিক্ষের কারণে কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। যে দুর্ভিক্ষটা হওয়ার কথা ছিল না, কিন্তু একটা কৃত্রিম ভাবে দুর্ভিক্ষতা সৃষ্টি করা হয়েছিল। কাজেই বাংলাদেশেও কিন্তু আন্তর্জাতিক গেম চেঞ্জার যারা, তারা কিন্তু এখানে একটা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করার বা কৃত্রিম একটা সমস্যা সৃষ্টি করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার একটা কৌশল এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। কাজেই এই জায়গায় কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য আমার মনে হয় যে ডিপ্লোম্যাটিক লেভেলে আমাদের ফরেন পলিসিটা একটু আবার পুনর্মূল্যায়ন করা প্রয়োজন, যে কিভাবে সেটা করলে আমরা এই উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সমস্যা থেকে আমরা যেন গা বাঁচিয়ে আমাদের রাষ্ট্রটাকে, আমাদের অর্থনীতিটাকে টিকিয়ে রাখতে পারি। জি, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, শুধু তো ইরান আর ইসরায়েল না, এর আগে ইউক্রেন রাশিয়ার থেকেই তো আসলে একরকমের একটা ইফেক্ট চলে আসছে, এবং আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সবকিছু মিলিয়ে আসলে খুব চ্যালেঞ্জিং সময় বাংলাদেশের জন্য সামনে, বাণিজ্যিক এবং অর্থনৈতিকভাবে বিশেষ করে। ধন্যবাদ আপনাকে। সৈয়দ লিটু, আপনার কাছে আসি, একটু ভিন্ন প্রসঙ্গে আসি আপনার কাছে। নগর ভবনে প্রথমবারের মতো একটি সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেখা রয়েছে। আপনি দেখেছেন নিশ্চয়ই বিষয়টি, কি বলবেন এই ব্যাপারে সৈয়দ লিটু? জি, আবারও ধন্যবাদ আপনাকে। দেখেন, এটাকে খুব সাধারণ ভাবে নেওয়াও যায়, আবার খুব মানে একটু গুরুত্ব দিলেও দেওয়া যায়। তবে মানে আমি খুব বেশি গুরুত্ব দিতে চাই না। যে দেখেন, একটা জিনিস তো সত্যি যে ইশরাক সাহেব যে কাজটি করেছেন, তার মানে যে তিনি নিজে নিজেই মেয়র হয়ে যাবার যে প্রচেষ্টাটা নিয়েছেন, এটার গোড়ায় পানি কিন্তু দিয়েছে এলো এই সরকার। কারণ একেবারে সমস্ত সিটি কর্পোরেশনকে মানে অ্যাবডুস করে দিয়ে এই ধরনের সমস্ত নির্বাচিত প্রতিনিধিদেরকে একেবারে মানে কি বলে বের করে দিয়ে এই ব্যবস্থাটাকেই মানে একেবারে বন্ধ করে দিয়েছিল কিন্তু সরকার কিন্তু সব সিটি কর্পোরেশন বলেন বা নির্বাচন মানে উপজেলা জেলা সব ধরনের মানে নির্বাচিত ব্যবস্থা কিন্তু ইয়েকে পদ্ধতিকেই, বিশেষ করে নির্বাচিত সমস্ত প্রতিনিধিদেরকেই কিন্তু বের করে দিয়েছিলেন। তো সেই অবস্থায় আবার সরকার নিজেই কিন্তু এই যে কয়েকটি জায়গায়, বরিশাল বা কুমিল্লায় যে কয়েকটি জায়গায় আবার নিজের মতো করে কয়েকজন মেয়র আবার তৈরি করলেন। তো মানে এই গোড়ায় পানি দিয়েই কিন্তু এই উত্তেজনাগুলো তৈরি করেছেন। তো যেহেতু অন্যরা হতে পেরেছে, তাহলে আমি কেন না? এই জায়গা থেকে ইশরাক সাহেব শুরু করেছেন। যদি সরকার এই জায়গাটা না করতো, যেহেতু সব মানে এখন কোনো কাউন্সিলর বলেন, মেয়র বলেন, কেউ তো নাই, সব তো পালায় গেছে। তো সেই অবস্থায় আবার একজন আর দুজন মেয়রকে আবার সরকার এনে হাজির করা হলো কোর্টের দোহাই দিয়ে। তো সেই যে একটা মানে পরিস্থিতিটা তো একনর্মাল। তো এই মানে যেহেতু পরিস্থিতিটাই অস্বাভাবিক করেছে সরকার, তো সেই সুযোগটা ইশরাক সাহেব নিতে চাইলেন। তিনিও ইয়ে করলেন, মামলা করলেন। জি, আপনি যে বিষয়টি বলছেন, এইখানে আরেকটি বিষয়, এটি প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বৈঠক হলো লন্ডনে, তার আগে পর্যন্ত একরকম ছিল, কিন্তু বৈঠকের পরে যে আলাপ আলোচনা আমরা শুনলাম, জানতে পারলাম, এবং দুই পক্ষের, সরকার এবং বিএনপির পক্ষ থেকে যে ধরনের রেসপন্স আসছিল, এক ধরনের আশা করা যাচ্ছিল হয়তো বা ইশরাক তিনি আর এই বিষয়টি নিয়ে হয়তো বা একটু থেমে যাবেন, অথবা এটি নিয়ে আর বেশি আগে বাড়বেন না। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে দক্ষিণের সিটি মেয়র নিয়ে আসলে কিন্তু একই রকম, ঈদের আগে যেরকম ছিল একই রকম চলছে। বরঞ্চ এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে মাননীয় মেয়রও তার পেছনে আসলে সবার ব্যানারে লেখা হচ্ছে। এই যে পরিস্থিতি, মাঠের রাজনীতি আর বৈঠকের রাজনীতি, এই জায়গাটি আপনি কিভাবে দেখেন সৈয়দ লিটু? না, ঠিক আছে, তো মানে আপনার বৈঠকের রাজনীতিটা ভিন্ন বিষয়। তো তাই বলে কোন তার দলের কোনো কেউ তার নিজের জায়গাটা ঠিক রাখতে চাইবেন না, এমন না। আমি সমর্থন করছি না, কিন্তু যেহেতু মানে আদালতের রায় ইশরাক সাহেব পেয়েছেন, সেহেতু এইখানে ইশরাক সাহেবের এই কর্মকাণ্ডের মানে একবার সরাসরি বিরোধিতা করার কোনো সুযোগ কিন্তু আমার বা আপনার কারণ নেই। কারণ তিনি কিন্তু আদালতের রায় নিয়ে রায় পেয়েছেন।
তারপরে সরকার তাকে শপথ দেন নাই, অথবা এখানে আপনি বলতে পারেন সময় নাই স্থানীয়- বা এটা ছিল না, স্থানীয় মেয়াদ ছিল, সরকার, বা জি। যেটাই বলেন না কেন, জি জি সৈয়দ তার লুটি, পক্ষে স্থানীয় কিন্তু রায় আছে। যে স্থানীয় সরকার বলছে যে আইনি জটিলতা রয়েছে। জি হ্যাঁ, তো আইনি জটিলতা সমাধান করেন, আমার আদালতের চাইতে বড় তো আর কেউ না। তো আদালত তো তার পক্ষে কথা বলছে, তাকে তো আদালত শুধু তাই না, স্বয়ং নির্বাচন কমিশনও তার বিপক্ষে কোনো ইয়ে করেনি, রিট করেনি অথবা বিপক্ষে কথা বলেনি। তাহলে এই শেখ সাহেবের আইনগত ভিত্তিতে শেখ সাহেবের আছেন। আর এই যে যেটা বললেন যে ব্যানার ট্যানার লেখা, এগুলো খুব সিলি ব্যাপার হয়ে গেছে, এগুলো খুব ছোট ব্যাপার হয়ে গেছে হয়তোবা, কিন্তু এগুলো তার নেতা কর্মীরা, তার সমর্থকরা হয়তো করেছেন। সেটাকে আমি খুব বেশি গুরুত্ব দেই না। এটা এটা করে বড় দলের ছেলে মেয়ে সমর্থকরা, এগুলো একটু অতি উৎসাহিত হয়ে করে এগুলা। কিন্তু ইশরাক সাহেবকে আমি ইলিগাল তো বলতে পারছি না। তো তিনি তো লিগাল ইয়ে তো তার পক্ষে আছে, লিগাল সমর্থন তার পক্ষে আছে। তো সেদিক থেকে তিনি এটা করছেন। সরকার যে এটাকে হ্যান্ডেল করতে পারেনি, সরকার যে ইশরাক সাহেবের সঙ্গে বসতে পারেনি, সরকার যে আদালতের বিষয়টাকে আদালতের কাছে গিয়ে আদালতের রায়টাকে কনসিডারেশনে নিয়ে আরেকটি সুন্দর ব্যবস্থা তৈরি করতে পারিনি, যেখানে ইশরাক সাহেব বলতে পারবেন না যে আমি মেয়র। সেই জায়গাটা তো সরকার তৈরি করতে এই পারেনি। ঘটনাটাতে, তো সেই বিষয়ে জি বিচারে সৈয়দ লুটু, যে এই ঘটনাতে সরকার এবং আমরা যদি বলি যে বিএনপি, দুই পক্ষেরই কি ইমেজ আসলে এখানে খারাপ হচ্ছে না? আশরাফ ভাই, ইমেজ কি আছে নাকি কারণ? এই সরকারের কি ইমেজ আছে? এই সরকারের কোনো ইমেজই নাই। এই সরকারের ইমেজ বলতে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট, তিনি অনেক জ্ঞানী মানুষ, তাকে তার আন্তর্জাতিক বা বিশ্বে তার অনেক সুনাম আছে বা ছিল। সেই জায়গাটা থেকে আপনি তাকে ব্যক্তিগতভাবে গুণীজন বলতে পারেন, কিন্তু এই সরকার হিসাবে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সব উপদেষ্টার যে ক্রম অবনতিশীল যে পারফরমেন্স, সেইখানে তাদের কি আপনার ইয়ে আছে, অবস্থান আছে। আমার এই যে বিএনপির কথা যদি বলেন, ঈশা সাহেবের কথা বলেন, এই আওয়ামী লীগ বিএনপির প্রতি মানুষের যে ধারণা, সেটা তো অত্যন্ত খারাপ। মানুষের কাছে বিকল্পটা নেই। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি, বাবা এখন যদি আওয়ামী লীগকে বাদও দেন, বিএনপির কথাও যদি বলেন, এদের অতীত ইতিহাস হচ্ছে এরা বাংলাদেশের রাজনীতিটাকে এমন ভাবে কুক্ষিগত করেছে, তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করে, তারা এলাকাকে নিয়ন্ত্রণ করে। এই সবকিছু মিলিয়ে সাধারণ মানুষ তাদের বিরোধিতা করতে ভয় পায়। একই সঙ্গে তাদের বিপক্ষে গেলে নিজের কাজগুলো হয় না। অর্থাৎ এদের কোনো নেতা পক্ষে না থাকলে সরকারি চাকরি পাওয়া যায় না, দোকান দিয়ে চাঁদা দিয়ে দোকান করতে হয় বলে ব্যবসা করে টিকে থাকা যায় না। এই কারণে এই দুটো দলের এত সমর্থক, কারণ মানুষ এদের বাইরে গেলে নিজের অস্তিত্ব সংকট হয়। ব্যাপারটা এই, এদের প্রতি কোনো ভালোবাসা বলেন, এই দলগুলোর প্রতি কোনো আস্থা বলেন, অথবা এই কোনো রেপুটেশনের যে সম্মানের যে জায়গাটা বলছিলেন, সেগুলো তো এদের নাই এমনিতেই। ওইটা নিয়ে আপনি আর ভেবেন না যে এদের অবস্থান খারাপ হচ্ছে, এগুলো নিয়ে এরা ভাবে না। এরা ভাবে শুধুমাত্র তাদের ক্ষমতা নিয়ে। যেমন এই সরকারও ভাবছে যে কি বলে, এক ধরনের জেদ করে তারা ঢাকাকে নিয়ন্ত্রণ করতে চায়। তারা সারা বাংলাদেশে এগুলো মেনে নিয়েছে, কিন্তু ঢাকাকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। ঢাকা সিটি কর্পোরেশনকে এই এলজিআরডি উপদেষ্টা নিজের পক্ষে রাখতে চায়। সেইখান থেকেই এই দ্বন্দ্বটা, সৈয়দ এই লুটু, দ্বন্দ্বটা আমাকে শেষ করতে হবে, আমাদের সময় আজকে শেষ। আমি আন্তরিকভাবে দুঃখিত। যে জি দ্বন্দ্বটা আইনি না, একটা কথাই বলি, আইনি না। এই দ্বন্দ্বটা কোনো রাজনৈতিকই না। এই দ্বন্দ্বটা সম্পূর্ণই এক ধরনের কি বলে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা চেষ্টা, এই দুটো পক্ষেরই, সরকারেরও এবং এই সরকারেরও। সৈয়দ লুটি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনারা দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।